প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন কুহেলি। কলমে বিশ্বরূপ সেন। সকলের কাছে অনুরোধ, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ধৈর্য ধরে শুনবেন। শুনতে থাকুন আজকের গল্প কুহেলি। পাইন বনের মধ্যে দিয়ে যখন বিকালের শেষ সূর্যকে অস্তমিত হতে দেখা গেল, তখন অভিক পথ হারিয়েছে। যে কুয়াশা আর মেঘ এতক্ষণ এই বনের মধ্যে তার সাথে লুকোচুরি খেলছিল, তারাও যেন সংখ্যায় বেশ কিছুটা বেড়েছে। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাটাও। বনের এই দিকটা যেন একটু বেশি নির্জন। একটা ঘর ফিরতি বিহঙ্গের ডাক অবধি সে শুনতে পায়নি। কেউ আছেন বলে সে চেঁচিয়ে উঠল। উত্তরে কারোর সাড়া পাওয়া গেল না। তবে কুয়াশা মাখা পাইন বনের মধ্যে থেকে যেন কারোর ভীষণ মৃদু গোয়ানির শব্দ ভেসে এলো। কিন্তু সেই আওয়াজ যেন এই ইহজগতের না, পরলোকের কোনো অন্ধকার কোণ থেকে সেটা ভেসে আসছে। কেউ কি তবে বিপদে পড়েছে? সে ছাড়াও আর কি কেউ আছে এই মৃত্যুপুরীর অন্দরমহলে? কিংকর্তব্য বিমূঢ় অভিক আরো একটু এগিয়ে গেল। পূর্ণিমার চাঁদ তখন পশ্চিম আকাশে। অভিক এসে দাঁড়ালো অপেক্ষাকৃত একটা ফাঁকা জায়গায়। সেখান থেকে আবার একটা সরু পথ চলে গেছে দূরে আরো গহীন অরণ্যের দিকে। পথের দুপাশে দাঁড়িয়ে থাকা পাইন আর রডোডেন্ড্রন গাছগুলো যেন বড় বড় আলখাল্লা পড়া প্রেতপুরীর দারোয়ান মনে হচ্ছে। কিন্তু সেই রাস্তা দিয়ে আর এগোনো সম্ভব নয়, কারণ কেউ বা কারা রাস্তার মুখে কাঁটা ঝোপ দিয়ে একটা বেড়ার মতো কিছু করে রেখেছে। তবে তবে কি এখানে মানুষের আনাগোনা আছে? একটা দমকা পাহাড়ি বাতাস ভেসে এলো অভিকের দিকে, আর সাথে নিয়ে এলো একরাশ ঝরা পাতা। তখনই শোনা গেল একটা আর্ত চিৎকার, কোনো মহিলার। মনে হয় ভেসে আসছে ওই রাস্তার অপর প্রান্ত থেকে। বুকটা কেঁপে উঠল তার। হাত পা গুলো হঠাৎ যেন ঠান্ডা হয়ে এলো। দাদা বাবু, আপনার কফি এনেছি, এখানে রেখে দিয়ে যাই। চমকে উঠল অভিক। ও, এতক্ষণ ধরে কি স্বপ্ন দেখছিল সে? তাই হবে। হ্যাঁ, রেখে যাও। রামু চলে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে একবার পিছনে ফিরে অভিকের দিকে তাকিয়ে বলল, দাদা বাবু, বিকেল হয়েছে, এখানে বেশিক্ষণ বসে থাকবেন না। লেপার্ড আর ব্ল্যাক বিয়ারের ভীষণ উপদ্রব। রোজ গ্রাম থেকে দু একটা মুরগি কি মেষ নিয়ে যায়। একটু চুপ থেকে আবার বলে উঠল, তাছাড়া কি? অভিক দূরের পাইন বনের দিকে তাকিয়ে কফিতে একটা চুমুক দিল। উত্তর এলো না। পিছনে তাকাতে সে বুঝতে পারল রামু চলে গেছে ভিতরে। আশ্চর্য মানুষ বটে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে পা বাড়ালো সে। পেশায় বোটানিস্ট অভিক। সদ্য ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা সরকারি ল্যাবে জয়েন করেছে।
তবে নিদেন ছুটি কাটাতে সে উত্তরবঙ্গের এই নির্জন গ্রাম শেরপাগাঁওতে আসেনি। সে এসছে তার গবেষণার কাজে। তার গবেষণার বিষয় হল র্যাফলেসিয়া নামে একটি পরজীবী গাছ, যাতে পৃথিবীর সবচেয়ে বড় ফুল ফোটে। জার্মানির একটা সায়েন্স ম্যাগাজিনে 4 মাস আগে একটা আর্টিকেল বেরিয়েছিল এমা চ্যাপম্যান নামক এক বিজ্ঞানীর। ম্যাগাজিনটা সে সাথেই এনেছে। ব্যাগ থেকে বের করে একবার ফের চোখ বুলিয়ে নিল সে। এমা ম্যাডাম নাকি র্যাফলেসিয়ার একটা স্পেসিমেন আবিষ্কার করেছিলেন এই উত্তরবঙ্গের গ্রাম থেকেই, যেটা এতদিন ধরে জানা স্পেসিমেনগুলো থেকে অনেকটাই আলাদা। এখানে বসেই তিনি ফোনে জানিয়েছিলেন তার গবেষণা আর অনুমানের কথা তার সহবিজ্ঞানীদের, আর একটা স্যাম্পেলও পাঠিয়ে দিয়েছিলেন। পরে জানা যায় যে সেই ফুলটির পাপড়ি থেকে এমন একটা গ্যাসীয় কেমিক্যাল বের হয় যেটা নাকি চেতনানাশক। মেডিকেল বিদ্যায় যত চেতনানাশক আছে সেই সবগুলোর চেয়েও প্রবল, কিন্তু কম ক্ষতিকর। যদিও এই আবিষ্কারটি আগের মাসেই হয়েছে, তবু এর জন্য পুরো শ্রেয়টাই এমা ম্যাডামের, কারণ এই অনুমানের কথা তিনি আগেই জানিয়েছিলেন তার প্রাথমিক গবেষণার পর। দরজায় মৃদু টোকা পড়ল। ম্যাগাজিনটা টেবিলে রেখে দরজা খুলে দিল অভিক। ও ম্যানেজার বাবু, আসুন আসুন, কিছু বলবেন নাকি? সদাহাস্য বিমল বাবু বলে উঠলেন, আপনার ডিনার রেডি অভিক বাবু, খেয়ে নিন, রামু বাড়ি ফিরে যাবে। রুটি আর কষা মাংস দিয়ে ডিনারটা সেরে অভিক তার ঘরের দিকে ফিরছিল। রামু অনেক আগেই চলে গেছে প্রাথমিক পরিবেশন সেরে। বাকি সময়টুকু বিমল বাবু পাশে বসেছিলেন। লোকটা বেশ হাসি খুশি, মিশুকে আর জ্ঞানীও বটে। অন্তত এই 1 সপ্তাহে সেটা অভিক বেশ বুঝেছে। অন্ধকার করিডোরের একদম শেষ প্রান্তে তার ঘর। আর কোনো বোর্ডার নেই এই হোমস্টেতে, তাই করিডোরটা বেশ নিস্তব্ধ। আনমনে হাঁটতে হাঁটতে ঘরের কাছে আসতেই একটা অদ্ভুত সুগন্ধ নাকে এলো অভিকের। তাহলে কি বিমল বাবু একবার এদিকে এসেছিলেন? হবে হয়তো। ঘরের তালাটা খুলে ঘরে প্রবেশ করতেই আবার ভেসে এলো সেই গন্ধ। গাটা একটু ছমছম করে উঠল তার। চোর এসেছিল কি কি একটা মনে হতেই সে তাড়াতাড়ি ব্যাগ খুলে কিছু একটা চেক করলো। না, সব ঠিকই আছে। তার এই 1 সপ্তাহের গবেষণার কাগজপত্র কিছুই খোয়া যায়নি। সহসা পশ্চিম দিকের জানালায় মৃদু টোকা পড়ল। কে কে বলে চেঁচিয়ে উঠল অভিক। না, কেউ উত্তর দিল না। হয়তো পাহাড়ি বাতাস, জঙ্গলের দিকটা থেকে মাঝে মাঝে এরকম ঝোড়ো হাওয়া ভেসে আসে। নিজের মনেই বলে উঠল সে। তারপর লাইট অফ করে শুয়ে পড়ল। বাগানের বেঞ্চিটাতে বসে অভিক এক মনে তার গবেষণাপত্রগুলো খুঁটিয়ে পড়ছিল। সবই আছে, কিন্তু কিছুতেই আসল লোকেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ধরে সে চেষ্টা করেই চলেছে। আজ নয় আরেকবার পাহাড়ের দিকটা যাওয়া যাবে। রামু আসেনি আজ, ও থাকলে ভালো হতো। এই গ্রামের প্রতিটা রাস্তা ওর নখো দর্পণে। আরে এত কি পড়াশোনা করছেন? কবিতা টবিতা লিখছেন নাকি? ব্রেকফাস্ট হাতে বিমল বাবুকে দেখা গেল এদিকে আসতে। না না, ওসব লিখি না, এমনি একটু পড়াশোনা করছিলাম গাছগাছরা নিয়ে। আবিষ্কারের ব্যাপারটা চেপে গেল অভিক। নিন নিন,
গরম গরম লুচি আর ছোলার ডাল খেয়ে নিন তো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আপনার মতো আরো একজন এসেছিলেন আমার এখানে বেশ কয়েক মাস আগে। উনিও এসব গাছগাছরা নিয়ে পড়ে থাকতেন। কি যেন নাম ছিল? এমা, হ্যাঁ এমাই তো বটে। তড়াক করে লাফিয়ে উঠল অভিক। ইমা ম্যাডাম এখানে ছিলেন? উনি তো খুব বড় সায়েন্টিস্ট। ও, আপনি চেনেন নাকি ওনাকে? মহিলাটি একেবারে বদ্ধ উন্মাদ ছিলেন। বারবার চলে যেতেন ওই পাইন বনের দিকে, পুরো বেলা কাটিয়ে ফিরতেন রাতে। আমার শত বারণ সত্ত্বেও তিনি শোনেননি আমার কথা। জায়গাটা ভালো না, বন্য প্রাণী তো আছেই। তাছাড়া আমি না অলৌকিক কিছুরও অস্তিত্ব অনুভব করেছি ওখানে। আমাদের গ্রামে বেশ কিছু শিশুদের পাওয়া গিয়েছে ওই পাইন বনের একেবারে দক্ষিণ প্রান্তে অজ্ঞান অবস্থায়। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে কোনো মতেই ওইদিকে যাবেন না। একটা না এতগুলো কথা বলে বিমলবাবু তার চায়ের কাপে একটা চুমুক দিলেন। ইন্টারেস্টিং। এসব একেবারেই নতুন তথ্য আমার কাছে। যাই হোক, জানা রইল। আর আমি এমনিতেও ওই জঙ্গলের ধারে কাছে যাই না। জন্তু জানোয়ারের আবার আমার ভীষণ ভয়। লুচিতে কামড় বসাতে বসাতে অভিক বলল, ভালো বলেছেন। হো হো করে হেসে উঠলেন বিমলবাবু। আরে মশাই, আরে 1 সপ্তাহ আগে এলেই ওনার দেখা পেতেন। এই তো গত মাসের 27 তারিখ হঠাৎই তিনি চলে গেলেন, বলে সাউথ আফ্রিকাতে কোন একটা বিষাক্ত ক্যাকটাসের সন্ধানে যাবেন। যত সব। আপনি একটু বসুন, আমি না এই দুপুরের রান্নাটা চড়িয়ে আসি। বলে বিমলবাবু চলে গেলেন। অভিক জানে তার কি করণীয়। দুপুরে কয়েক ঘন্টার জন্য বিমলবাবু তার বাড়ি যান পাশের গ্রামে। তখনই বেরোতে হবে তাকে সেই ফুলের সন্ধানে। বিমলবাবু নিজের অজান্তেই যে ক্লুটি দিয়েছেন সেটা মোক্ষম। পাইন জঙ্গলের মাঝ বরাবর যে সরু মেঠো পথ চলে গেছে দূরে আরো গভীর অরণ্যের বুকে, সেটা দিয়েই দ্রুত গতিতে হাঁটছিল অভিক। লক্ষ্য এই বনের দক্ষিণ প্রান্ত, যেখান থেকে মাঝে মাঝেই গ্রামের শিশুদের অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। র্যাফলেশিয়ার এই প্রজাতির চেতনানাশক ক্ষমতা সম্পর্কে সে ভালোই অবগত। নিজের মনেই মৃদু হেসে উঠল সে। এই কয়েকদিনে সে বেশ কয়েকবার এখানে এসেছে, কিন্তু দক্ষিণ প্রান্তে কখনো যায়নি। জঙ্গলের এই দিকটা যেন একটু বেশিই নির্জন। কেন জানি না গাটা বেশ ছমছম করতে লাগলো তার। একা এসে কি সে ভুল করল? বিমল বাবুকে কি সাথে আনা উচিত ছিল? তোর সে তো আগে এসেছে এই জঙ্গলে, আর আজ হয়তো তার এতদিনের কষ্ট সার্থক হবে। নিজের মনে সে ধন্যবাদ দিল এমা ম্যাডামকে। সহসা একটা শীতল বাতাস যেন হঠাৎই ধেয়ে এলো তার দিকে। একটু থমকে দাঁড়ালো সে। মিষ্টি সেই গন্ধটা যেন আবার আসছে না তার নাকে। সহসা ওপর থেকে 1 ফোঁটা জল পড়ল তার কপালে। বৃষ্টি আসছে নাকি? ওপরে তাকালো অভি, আর সঙ্গে সঙ্গে তার সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল। মাথার উপরে ঝুলছে রামুর ক্ষত বিক্ষত মৃতদেহ। কেউ যেন প্রবল আক্রোশে তার শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। একটা পাইন গাছের ডালের সাথে মৃতদেহটাকে ঝুলিয়ে রেখেছে।
রক্তশূন্য দেহটি সেই পাহাড়ি হাওয়াতে যেন অল্প অল্প দুলছে। প্রচন্ড আতঙ্কে হতভম্ব অভিক তার কপালে হাত রাখল। জল নয় সেটা, এক বিন্দু রক্ত, যেটা রামুর দেহ থেকে এখনো ঝরছে। নিচের দিকে তাকাতেই সে দেখল রক্তের একটা সরু ধারা চলে গেছে অনেক দূরে। কোনো মতে নিজেকে শক্ত করে সে দৌড়াতে লাগলো হোটেলের দিকে। পুলিশ আর বিমল বাবুকে ব্যাপারটা জানানো দরকার। দৌড়াচ্ছে, কিন্তু সঠিক পথটা এখনো খুঁজে পেল না সে কি পথ হারালো? সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গোধূলির শেষ আলোতে সে দেখতে পেল তার সামনে বিরাজ করছে বিশাল পাইন ফরেস্ট, যার কোনো শেষ নেই। কোথা থেকে যেন একরাশ কুয়াশা এসে জড়ো হয়েছে, থেকে থেকে সেটা দলা পাকিয়ে উপরে উঠছে। অভিক নিরুপায় এগিয়ে চলেছে পাগলের মতো। মুখ থুবড়ে পড়ল সে কাকড় বিছানো পথের ওপর। ঠিক সেই মুহূর্তেই একটা কালো কাক উড়ে গেল তার মাথার ওপর দিকে, দূরের ওই ঘনায়মান অন্ধকারে। কোনো মতে উঠে সে আবার ছুটতে লাগলো। আরে রাস্তা তো শেষই হচ্ছে না, পথ হারলাম নাকি? নিজের মনেই বলে উঠল সে। হঠাৎ অভিক আবিষ্কার করলো যে সামনে রাস্তা বন্ধ। কেউ বা কারা রাস্তার মুখে কাঁটা ঝোপ দিয়ে একটা বেড়া মতো কিছু করে রেখেছে। তার মনে হতে লাগলো, আরে আরে রাস্তা তো আমার চেনা। অবচেতন মনে মাঝে মাঝেই দেখতাম আমি এই রাস্তা। তবে কি আমি আগেও এখানে এসেছি? এত সব ভাবছিল সে, তখনই সেই শীতল বাতাস আবার ভেসে এলো তার দিকে, আর সাথে ভেসে এলো একটা আর্ত চিৎকার। একটা মহিলার, কেউ যেন মরণ যন্ত্রণায় ছটফট করছে। আওয়াজটা তো কাঁটা ঝোপের ওই দিক থেকে আসছে। তবে কি কেউ কোনো হিংস্র প্রাণীর শিকার হলো? হাতে ধরে থাকা কুকরিটা বাগিয়ে ধরে এগোতে লাগলো সে কাঁটা ঝোপ ডোবকে। এখানে তাপমাত্রা যেন ভীষণই কম, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে ওর। বেশ কিছুটা চলার পর সে আবিষ্কার করলো একটা ফাঁকা জায়গা। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জায়গাটি থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে, হয়তো টিম্বার স্মাগলারদের কাজ। কিন্তু এই কোথায় এসে পড়ল সে? আশেপাশে জনবসতির কোনো চিহ্নই নেই, শুধু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় পাইন আর ইউক্যালিপটাস গাছের জঙ্গল। দু একটা রডোডেন্ড্রনও আছে দেখছি। এতটা দৌড়ে এসে ভীষণ ক্লান্ত সে, তাই নরম ঘাস জমির উপর উপুর হয়ে শুয়ে পড়ল অভিক। সহসা তার চোখে পড়ল ঠিক তার পাশেই কিছুটা জায়গা জুড়ে একটা নরম আর ভেজা মাটির স্তূপ। বেশ কিছু মনুষ্য পদচিহ্ন রয়েছে সেখানে। কেউ কি কোনো কিছু মাটির নিচে লুকিয়ে রেখেছে? কি হতে পারে? আরে ওই তো একটা শাবল পড়ে আছে কাছেই। অভিক খুঁড়তে শুরু করলো। ঝুপঝুপ শব্দ হচ্ছে মাটি তোলার। দূরে কোথাও যেন একটা নিশাচর পাখি ডেকে উঠল, আর কোথা থেকে একরাশ কুয়াশা এসে জড়ো হলো এখানে। 2 হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না। বেশ কিছুটা ঘুরতেই বেরিয়ে এলো একটা বড় প্লাস্টিকের ব্যাগ। দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা সেটা। কি থাকতে পারে এতে? সেই মিষ্টি গন্ধটা আবার যেন ভেসে আসতে লাগলো কোথা থেকে।
একবার চারিদিকে তাকিয়ে নিয়ে খুব সন্তর্পণে ব্যাগটা খুলল সে। আর সঙ্গে সঙ্গে আটকে ওঠে অভিক কয়েক হাত পেছিয়ে এলো। একটা মৃতদেহ, বেশ কয়েকদিনের পুরনো। মাথায় কোনো ভারী বস্তুর আঘাত চোখে পড়ল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটাই যে এই মুখ তার চেনা। এমা চ্যাপম্যান ম্যাগাজিনের আর্টিকেলে সে এই মুখ দেখেছে বারবার। প্রচন্ড আতঙ্কে সে চেঁচিয়ে উঠল, আর সাথে সাথেই কিছু একটা সজোরে এসে তার মাথায় লাগল। দু হাত দিয়ে মাথাটা চেপে মাটিতে লুটিয়ে পড়ল অভিক। খুব লেগেছে খোকা? অতি চালাকি সবসময় ভালো হয় না, কি বুঝলে তো? চোখ আধো খোলা আর আধো বোঝা অবস্থায় অভিক চিনতে পারল এই গলা। বিমল বাবু। একটা মস্ত পাইন গাছের ডালের সাথে দড়ি দিয়ে বাঁধা এখন সে। কোনো মতে বলে উঠল, একটু চল, একটু চল। একটু সবুর করে খোকা, এতবার মানা করলাম ছোকরাকে যে যেও না ওই পাইন বনে, ওখানে হিংস্র জানোয়ার আছে, ভূত প্রেত আছে। শুনল না। এই খোকা, জানো না বড়দের অবাধ্য হতে নেই? ও হ্যাঁ হ্যাঁ, আর একজন অবাধ্য হয়েছিল তো। অনেক নিষেধ করেছিলাম যাবেন না পুলিশের কাছে, সে শোনেনি। তাই তো আজ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ওই ওই যে মাটির নিচে। আর আজ থেকে তুমিও ঘুমাবে ওর পাশে। অট্টহাসি হেসে উঠল বিমল বাবু। তারপর হঠাৎ হাতে একটা বড়সড় পাথর নিয়ে ছুঁড়ে দিল ইমার মৃতদেহ লক্ষ্য করে। তার সেই মৃতদেহের উদ্দেশ্যে বলে উঠল, এটা আমার জায়গা। হ্যাঁ, গত 10 বছর ধরে এই উৎকৃষ্ট মানের কাঠ আমি ফরেনে পাচার করি। তাতে কার কি? কার পাকা ধানে আমি মই দিয়েছি। তুই এসছিলি তোর নিজের গবেষণার কাছে, আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। হ্যাঁ আমার। শেষের কথাগুলো বেশ জোর দিয়ে বলল সে। এতক্ষণ অবাক হয়ে শুনছিল অভিক। মাথাটা কিরকম গোলমাল লাগছে তার। কোনো মতে খুব মৃদু স্বরে বলে উঠল সে, আমি কি দোষ করেছি? আমি তো আপনার এই ব্যবসার কথা জানিও না, তাহলে আপনি আমার উপর আঘাত করলেন কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। এমআর আবিষ্কারের কথা আমি জেনেছি মাত্র 2 দিন আগে, তাও তোমার ম্যাগাজিন থেকে। তোমার ঘরে তোমার অবর্তমানে আমার অবাধ যাতায়াত ছিল কিনা, হ্যাঁ, এটাও খোঁজ নিয়ে জেনেছিলাম যে এই ফুল দুর্লভ, চোর বাজারে এর অনেক দাম। তবে এক্সাক্ট লোকেশন আমার জানা ছিল না, তাই তো সকালে তোমাকে টোপটা দিলাম এমার। এই ফুল শুধু আমার, কে বলতে ভাগ বসাক এটাই বিমল মল্লিক চাই না। তুমি শুধু আমায় ফুলগুলো খুঁজে দাও, তারপর তোমার ছুটি এই পৃথিবী থেকে। হো হো করে হেসে উঠল বিমল বাবু। অভিক বলল, আর একটা প্রশ্ন করব, রামুকেও কি আপনি হত্যা করেছেন? রামু? না, ও কাল রাতের পর তো আমার সাথে দেখাই করেনি। ওই তো আমার একমাত্র ক্রাইম পার্টনার। কে যে মারলো কে? বলে অভিকের কলার চেপে ধরল বিমল বাবু। তারপর নিজের হাতে ধরে থাকা ভোজালিটা অভিকের গলায় ঠেকিয়ে আবার চেঁচিয়ে উঠলেন, চালাকি করো না, চুপচাপ আমায় লোকেশনটা বলো।
সহসা একটা বরফের মতো ঠান্ডা ঝোড়ো বাতাস ভেসে এলো ভেতরের পাইন বন থেকে, আর ধপ করে কিছু একটা উপর থেকে পড়ল ঠিক অভিকের পাশে। রামুর স্কন্ধ কাটা মৃতদেহ! কি বীভৎস! প্রচন্ড ভয় পেয়েছে অভি। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েও নিজেকে খুব তাড়াতাড়ি সামনে নিল বিমল বাবু। তারপর ভোজালিটা বাগিয়ে চেঁচিয়ে উঠল, কে রে ওখানে? উত্তরে শুধু একটা চাপা হাসির আওয়াজ শোনা গেল, আর ভেসে এলো একটা মিষ্টি সুগন্ধ। এ গন্ধ অভিকের বড়ই চেনা। আরে ওটা কি? পাশের পাইন গাছটার তলায় কোথা থেকে একরাশ কুয়াশা জমা হয়েছে। ধীরে ধীরে সেটা একটা মহিলার আকৃতি ধারণ করছে। বিমলবাবু অবাক চোখে তাকিয়ে সেদিকে। সেও যেন নির্বাক। আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল অভি। বিমলবাবুর হাতের ভোজালিটা যেন তার নিজের দিকেই বারবার বেঁকে যাচ্ছে, আর সে প্রাণপণে চেষ্টা করছে সেটা থেকে বাঁচতে। বাঁচা 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 বলে চেঁচিয়ে উঠল বিমলবাবু, কিন্তু শেষের কথাগুলো সে পুরোপুরি বলতে পারল না। তার আগেই সেই ধারালো ভোজালি তার গলা চিরে দিল। দুই হাত দিয়ে গলা চেপে মাটিতে বসে পড়ল বিমলবাবু, আর পরক্ষণেই লুটিয়ে পড়ল তার নিথর দেহ। একটা কালো কাক ডাকতে ডাকতে তখনই উড়ে গেল অভিজ্ঞদের মাথার ওপর দিয়ে। আশ্চর্য, সেই কুয়াশাও যেন ধীরে ধীরে দৃশ্যপট থেকে মুছে যেতে থাকল। না, আর পারল না অভিক, আবার মূর্ছা গেল। জ্ঞান ফিরল যখন, তার তখন সে শুয়ে রয়েছে পাইন বনের সেই ঘাস জমির মধ্যে, বাঁধন মুক্ত। আশ্চর্য, কে খুললো আমার বাঁধন? নিজের মনেই বলে উঠল অভি। তারপরই আবিষ্কার করল তার সামনে পড়ে রয়েছে বিমলবাবুর মৃতদেহ, আর ঠিক পাশেই রয়েছে রামুর ক্ষতবিক্ষত দেহ। একটু দূরে একইভাবে শুয়ে আছেন এমা চ্যাপম্যান। আরে এটা কি? অভিকের হাতে ধরা রয়েছে একটা লাল রঙের ডায়েরি আর একটা ছোট ব্যাগ। কি আছে এগুলোতে, আর কেই বা দিল এগুলো তাকে? ডায়েরিটা খুলে একটু চোখ বোলাতেই অভিক চমকে উঠল। আরে এ তো র্যাফলেসিয়া নিয়ে এতদিন অবধি এমা ম্যাডাম যা গবেষণা করেছেন তার বিস্তারিত নথি। একটা ম্যাপও আছে দেখছি এই জায়গার। এটা কি? এখানে তো এই প্রজাতির চেতনানাশক গুণ ছাড়াও আরো কিছু লেখা। ক্যান্সার, হ্যাঁ ক্যান্সারই বটে। র্যাফলেসিয়ার এই প্রজাতি যে কর্কট রোগ নিবারণে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে সেটা নিয়েই বিস্তারিত লেখা। তবে এই গবেষণাটা অসম্পূর্ণ। কিন্তু এমার চলাপথে এগোলে মনে হয় ইতিবাচক কিছু একটা মিলবে। ব্রিলিয়ান্ট, নিজের মনে বলে উঠল অভি। কিন্তু অন্যের গবেষণার কাগজ সে কেন ব্যবহার করবে? এটা তো এক প্রকারের চুরি। পাতা উল্টাতে উল্টাতে ডায়েরিটার একেবারে শেষ পাতা পৌঁছতে চমকে উঠল সে। সবুজ কালি দিয়ে স্পষ্ট অক্ষরে লেখা, টু ডিয়ার অভিক সান্যাল, উইথ লাভ, ডক্টর এমা চ্যাপম্যান। তার সমস্ত গবেষণার তথ্য অভিকের নামে উৎসর্গ করে দিয়েছেন এমা। হয়তো অভিকের হাত দিয়েই তার অসম্পূর্ণ গবেষণা পরিপূর্ণতা পাবে। অবাক অভিক এবার ব্যাগটা খুলল, আর
সঙ্গে সঙ্গেই আশ্চর্য হয়ে গেল। ব্যাগে রাখা দুটি তাজা র্যাফলেশিয়া, একটা চেনা মিষ্টি গন্ধ বেরোচ্ছে সেটা থেকে। তবে কি এও সম্ভব এই বিজ্ঞানের যুগে? অভিকের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এমা চ্যাপম্যানের পার্থিব শরীর সমাহিত করে যখন অভিক বাড়ি পথে ফিরল, তখন সূর্য মধ্যগগনে আর কুয়াশা মাখা পাইন বনে বিরাজ করছে এক অপার নিস্তব্ধতা। শুনছিলেন প্রেতলৌকিক চ্যানেলের এবারের নিবেদন কুহেলি। গল্পটির বিভিন্ন চরিত্রে ছিলেন বিশ্বরূপ এবং অর্ণব। গল্পটি কেমন লাগলো তা আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। আমি সুতৃষ্ণা, সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।